আজকের প্রথম খবরটা হলো হ্যাট্রিক হলো না কেজরিওয়ালের, মান রক্ষা অতিশীর। মাত্র 10 বছরেই মোহভঙ্গ দিল্লিবাসীর। রাজধানীতে কুপোকাত আম আদমি পার্টি। হ্যাট্রিক করা হলো না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গেলেন তিনি। তাকে হারালেন বিজেপির প্রবেশ সিং। তাদের বুটের ব্যবধান 3182। জঙ্গপুরা কেন্দ্রে হেরে গেলেন মনীষ সিসোদিয়াও। প্রায় 600 বুটে তিনি হারলেন বিজেপির তারবিন্দর সিংয়ের কাছে। হেরে গিয়েছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির শকুর বস্তি কেন্দ্র থেকে সত্যেন্দ্র জৈনকে প্রায় 18,000 বুটে হারিয়েছেন বিজেপির কর্নেল সিং। তবে কালকাজি কেন্দ্রে প্রায় 4000 বুটে জিতে মান রক্ষা করলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতীশী। পিছিয়ে থেকেও জয় তুলে নিলেন তিনি। এদিকে 27 বছর পর দিল্লির মসনদে আসতে চলেছে বিজেপি। রাজধানীতেও এবার আসতে চলেছে ডবল ইঞ্জিন সরকার। 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা বুটের পর সব এক্সিট পোলেই এগিয়ে রাখা হয়েছিল বিজেপিকে। শনিবার গণনা শুরু হতেই বোঝা যায় এক্সিট পোলের সমীক্ষায় সত্যি হতে চলেছে। গেরুয়া জোরে একেবারে পর্যুদস্ত হয়ে পড়ল আপ। আজকের পরবর্তী খবরটি হলো বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরবেশ। বাবা সাহেব সিং বর্মা ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাবার পদাঙ্ক অনুসরণ করে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কি হচ্ছেন পরবেশ সাহিব সিং বর্মা। বিজেপির অন্দরে জায়ান্ট কিলার হিসাবে পরিচিত পরবেশ অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করার পর সেই সম্ভাবনায় জোরালো হলো। পরবেশের বাবা সাহিব সিং বর্মা 1996 সালে দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 2.5 বছর ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরবেশের চাচা আজাদ সিং দিল্লি পৌরসভার মেয়র ছিলেন। ফলে দিল্লির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে উত্থান হয়েছে তার। 2013 সালে নির্বাচনে দিল্লি বিধানসভার তৎকালীন স্পিকার যোগানন্দ শাস্ত্রীকে পরাজিত করেছিলেন পরবেশ। এরপর 2014 এবং 2019 সালে দিল্লি পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে জিতে এমপি ছিলেন পরবেশ। যদিও বিধানসভা বুটের কথা মাথায় রেখেই 2024 সালে পরবেশকে প্রার্থী করেনি বিজেপি। তবে একা পরবেশ নন, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আর যে নামগুলি বিজেপির অন্দর থেকে উঠে আসছে সেগুলিও যথেষ্ট চমকপ্রদ। বুটে না লড়লেও দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে স্মৃতি ইরানির। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন স্মৃতি ইরানি। এর পাশাপাশি প্রয়াত প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাঁশুরি স্বরাজের নামও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে। এই মুহূর্তে নতুন দিল্লির লোকসভা কেন্দ্রের এমপি তিনি। এই 3 জন ছাড়াও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে প্রবলভাবে রয়েছেন বিজেপি নেতা রমেশ বিদুরি এবং বিজেপির আরও এক আদিবাসী নেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতম। আজকের পরবর্তী খবরটি হলো বিঘা বিঘা জমিতে ফুলকপি চাষ করে বিপাকে বাগপুরের কৃষকরা, আত্মহত্যার হুমকি। গাছ হলেও ফলন হয়নি। বিঘা বিঘা জমিতে ফুলকপি চাষ করে মাথায় হাত কয়েকজন কৃষকের। ক্ষতিপূরণ না পেলে আত্মহত্যার হুমকি দিলেন রবিশস্য চাষে সুনাম অর্জন করা সুনাইয়ের নিয়াই গ্রাম বাগপুর জিপির এক কৃষক। বাগপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্ত কৃষক শাহানুর ইসলাম লস্কর জানান, তিনি ও তার সম্পর্কিত ভাই আসাদ আহমেদ লস্কর 3 বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলেন, কিন্তু দিন শেষ হয়ে গেলেও ফলন আসেনি। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি নিঃস্ব হয়ে যান। তিনি বলেন, ক্লোজ কোম্পানির জনি অফ ওয়ান ও সাকাতা কোম্পানির হোয়াইট ডেক্স নামের এই বীজ সোনাবাড়িঘাট বাজারের লস্কর সিড সেন্টার থেকে কিনেছিলেন। দোকানি উন্নত মানের বীজ বলেও ছিলেন। দোকানির কথা মতো বুক ভরা আশা নিয়ে বীজ নিয়ে চারা করে রোপণ করেন। এরপর দেখা যায় গাছ হলেও গাছে ফল আসেনি, অর্থাৎ ফুলকপি বের হয়নি। তখন তিনি দোকানিকে বিষয়টি জানান। দোকানি কোম্পানির লোকেরা এসে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেন। এমনকি কোম্পানির লোক নিয়েও ক্ষেতের জমি দেখেও যান, কিন্তু মাস 2 পার হয়ে গেলেও কোনো অব্যবস্থা নেয়নি এবং কোনো ক্ষতিপূরণ দেয়নি। শাহানুর বলেন, 3 বিঘা জমিতে ফুলকপি ফলন না হওয়ায় প্রায় 3 লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছেন। তিনি অসহায় হয়ে পড়েছেন। এ নিয়ে তিনি ওই দোকানির বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জেলা প্রশাসন, কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলে হুমকি দেন। এছাড়া এলাকায় কৃষক বদরুদ্দিন লস্কর, আইনুদ্দিন লস্কররাও একই অভিযোগ করেন। আজকের পরবর্তী খবরটি হলো 27 বছর পর দিল্লি দখল বিজেপির, আনন্দে মেতে উঠল শিলচরও।
27 বছর পর দিল্লিতে বিজেপির দারুণ প্রত্যাবর্তনে গোটা দেশে আনন্দের জোয়ার বইছে। অনুরূপভাবে শিলচরে এই আনন্দ পরিলক্ষিত হয়। শনিবার শিলচরের ক্যাপিটাল পয়েন্ট বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তা, নেতা, বিধায়করা আতিশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ উৎসবে মেতে ওঠেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকাকে এদিন উৎসব মুখর পরিবেশে মাতিয়ে তুলেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের কর্মীরা জানান, বিগত 27 বছর কংগ্রেস ও আপ সরকার মিলে যেভাবে দুর্নীতি ও লুণ্ঠন চালিয়েছে তা থেকে দিল্লির জনগণ আজ পরিত্রাণ পেয়েছে। বিকাশ ও উন্নয়নের জন্যই বিজেপি দিল্লিতে বিশাল জয় পেয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের সহ আপের দাপুটে বিভিন্ন নেতাদের 48+ আসনে পরাজিত করে বিজেপির দিল্লি দখল দলের কাছে এক বড় উপলব্ধি বলে মনে করছেন বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মীরা। আগামীতে পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মুছে ফেলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। আসন্ন পঞ্চায়েত ও পৌর নিগম নির্বাচনের পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি অসমে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। অসমে বিজেপির বিকল্প কোনো দল নেই এবং আগামীতেও থাকবে না বলে এদিন মন্তব্য করেছেন তারা। আনন্দ উৎসবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। আজকের পরবর্তী খবরটি হলো লঙ্গাই নদী থেকে অবৈধ বালু তোলার মেশিন বাজেয়াপ্ত। পাতারকান্দির পয়লামুলি এলাকার নয়াবাজার লঙ্গাই নদী থেকে একটি অবৈধ বালু তোলার মেশিন বাজেয়াপ্ত করল বন বিভাগ। শনিবার স্থানীয় রেঞ্জ কর্তা প্রণব কলিতার নির্দেশে বৈটাখাল ফরেস্ট বিটের অফিসার মিন্টু বড়ুয়া দলবল নিয়ে অকুস্থলে হানা দিয়ে একটি বালু তোলার মোটর পাম্প বাজেয়াপ্ত করেন। তবে কোনো ধরনের দরপাকড়ের খবর পাওয়া যায়নি। লঙ্গাই নদীর 1 নম্বর মহাল থেকে একটি চক্র অবৈধ উপায়ে পাম্প মেশিন লাগিয়ে বালু তুলে অন্যত্র পাচার করছিল, এমন অভিযোগ ছিল স্থানীয়দের। অবশেষে বন বিভাগ অভিযান চালায়। আজকের পরবর্তী খবরটি হলো বিহুতে মুসলিম লোককে খাওয়ানোর জন্য 1 লক্ষ জরিমানা। একই সিদ্ধান্ত প্রাক্তন এজিপি নেতার। মুসলিম লোক বিহু খেতে আসায় এক পরিবারকে জরিমানা। ঘটনাটি ঘটেছে বজালির রতনপুর গ্রামে। মুসলিম সম্প্রদায়ের লোককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটে 14 জানুয়ারি। উল্লেখ্য, আজিজুল হক নামে এক ব্যক্তি প্রশান্ত পাটগিরির বাড়িতে বিহু খেতে এসেছিলেন। আজিজুল হক প্রশান্ত পাটগিরির স্থির আত্মীয়। সেই রাতে গ্রামের এক দল গ্রামরক্ষী প্রশান্ত পাটগিরির বাড়িতে আসে। রাতে মুসলমানদের আশ্রয় দেওয়ার জন্য গ্রামরক্ষীর একটি দল 1 লক্ষ টাকা জরিমানা করেছে। দত্ত পদবীর প্রাক্তন এজিপি নেতার নেতৃত্বে গ্রামরক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, হত্যার হুমকির সঙ্গে আজিজুল হকের কাছ থেকে 32,000 টাকা অনলাইনে জমা হয়েছে। এদিকে প্রশান্ত পাটগিরির পরিবারকে 15 দিনের মধ্যে বাকি 68,000 টাকা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। 15 দিনের মেয়াদ শেষ হওয়ার পরেও গ্রামরক্ষী দল টাকা না পেয়ে আবার প্রশান্ত পাটগিরির বাড়িতে পৌঁছয়। টাকা না দিলে পরিবারকে ভয়াবহ পরিণতির হুমকি দেয় দলটি। আজকের পরবর্তী খবরটি হলো রবিবার সৈয়দপুরে বারিকনগরীর ইসালে সোয়াব, শাহ সুফি জমিরুদ্দিন ও শাহ সুফি কারি সৈফুদ্দিন বারিকনগরীর বার্ষিক ইসালে সোয়াব মেহফিল আগামী 9 ফেব্রুয়ারি রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এদিন সকাল 5টায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। তারপর ওয়াজ মেহফিল চলবে। বিকেল 4টায় তরিকতের খতমে গাজেগান, মিলাদ, আখেরি মুনাজাত ও সিন্নি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ইসালে সোয়াবকে কেন্দ্র করে বিশাল প্যান্ডেলের কাজ চলে জোর কদমে। তাছাড়া রাস্তাঘাট সহ মুকাম চত্বরে সাজিয়ে তোলা হয়। মহফিলে ধর্মপ্রাণ জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে গণসমাবেশকে সমর্থন এআইডিএসর। শিলচর লামরিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে যে গণসমাবেশ আগামী 15 ফেব্রুয়ারি আহ্বান করা হয়েছে তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে 2015 সালে ব্রডগেজ রেল চলাচল শুরুর পর থেকে প্রতি বর্ষায় ভূমিধসের ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। 2022 সালের বিধ্বংসী ধ্বংস এবং প্রবল জলপ্রপাতে সমগ্র হাফলং স্টেশন সহ আরও বিস্তৃত অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। 2024-এ ডিমা হাসাও জেলার মুপা অঞ্চলে মালগাড়ি এবং যাত্রী ট্রেন
লাইনচ্যুত হয়ে রেল পরিষেবায় বিপত্তি ঘটে প্রায় 2 মাস লাইন মেরামতির নামে রেল পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে এবং যাত্রীরা হয়রানির শিকার হয়। যেহেতু ভবিষ্যতে এই পথে ডাবল লাইন করার কোনো সুযোগ নেই, ফলে রেল যাত্রায় অহেতুক হয়। সংগঠন মনে করে যে যদি চন্দ্রনাথপুর থেকে লঙ্কার মধ্যে নতুন রেলপথ নির্মাণ হয় তাহলে দূরত্ব কমবে। তাছাড়াও সমতল অঞ্চল দিয়ে বেশিরভাগ রাস্তা নির্মাণ হলে পাহাড়ের ধস সমস্যা থেকে অনেকাংশেই রেহাই পাওয়া যাবে। তাই বরাক উপত্যকা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই নতুন রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোরালো দাবি জানায় AIDSর কাছাড় জেলা কমিটি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।